রামলাল হয়তো ভাবেন যে তার হুকুমে স্বাদ মিটিয়ে রাত জাগতে পারত না বলেই শঙ্কর কেবল হোটেলে গিয়ে পেট টেনেছিল। জাগুক, হোটেলে যাওয়ার বদলে বাড়িতে যত খুশি রাত জাগুক। তরঙ্গ বলে, এখন আমার এত পড়া কেন? শঙ্কর বলে, পড়ার আবার এখন তখন আছে নাকি? পরীক্ষা তো নেই। আমি পরীক্ষার জন্য পড়ি না। তরঙ্গ মৃদু হেসে বলে, সবসময় আত্মপ্রবঞ্চনা নিয়ে থাকবেন। আপনাদের নিয়ে আমি কি যে করি। আমাদের নিয়ে তোমার কিছু করতে হবে না বলে শঙ্কর এমনভাবে স্থান ত্যাগ করে যে অন্য মেয়ে হলে রীতিমতো অপমান বোধ করত। জটিল বোধশক্তি নিয়ে তরঙ্গ যা বোধ করে তার কোনো সংজ্ঞা নেই। তবে অনুপম এলে এবং চলে গেলে তরঙ্গ যা অনুভব করে তার মধ্যে অস্পষ্টতা থাকে না। অনুপমকে দেখলে তার আনন্দ হয়, অনুপম চলে গেলে হয় কষ্ট। রাত্রে এখন আর অনুপমের ঘরে আলো নিভাবার উপায় নেই। নিজের ঘরের আলোটা নিভিয়ে দেবার সময় বোধ হয় সেই জন্যই তরঙ্গর মনে হয় অনুপমের এসে চলে যাওয়াটা কোনো এক দিক দিয়ে যেন ঘরে আলো জেলে নিভিয়ে দেবার সামিল। অনুপমের জন্য চোখে অন্ধকার দেখে বলে অবশ্য একথা মনে হয় না তরঙ্গের। সেভাবে চোখে অন্ধকার দেখবার একটা সুবিধা আছে। আসল ব্যাপারটা বেশ বুঝতে পারা যায়। অনুপমের আসা যাওয়ার সঙ্গে নিজের এরকম স্পষ্ট আনন্দ ও নিরানন্দ বোধ করবার সম্পর্কটা বুঝবার জন্য তরঙ্গকে নিজের মনের অন্ধকার হাতড়াতে হয়। সেজন্য অনুপমের কথাটা তরঙ্গ অনেক সময় ভাবে, প্রায় সব সময়ই ভাবে। অনুপমের কথা সবসময় ভাবতে স্বাদ হয় বলে ভাবে না। ছি, ওসব দুর্বলতা তরঙ্গের নেই। সে কি 8-10টা সাধারণ মেয়ের মতো যে কিছুদিন একটা কলেজে পড়া সিগারেট টানা আধা কবি ছোকরার সঙ্গে ঘনিষ্ঠতা করেছিল বলে রাত্রে বিছানায় শুয়ে ঘুমানোর বদলে সেই ছোকরার স্বপ্ন দেখবে? অনুপমের জন্য মনটা একটু কেমন করে বলে। কেন অনুপমের জন্য মনটা একটু কেমন করে? শুধু এইটুকু বুঝবার জন্য সে অনুপমের কথা ভাবে, আর কোনো কারণ নেই। এ বাড়িতে লোক অনেক, অনুপম এলে তার সঙ্গে একা কথা বলার সুযোগ বড় কম। সেজন্য তরঙ্গের রাগ হয়। কেন রাগ হয় সেটা বুঝবার জন্য তরঙ্গ অনুপমের কথা ভাবে। নিজেকে না বুঝলে তা চলবে কেন? জীবনের স্তরে স্তরে জীবনের সাধনালব্ধ অসীম শক্তিকে সঞ্চারিত করে সৃষ্টি বিপর্যয়ের অস্থায়ী কল্যাণকর বিপ্লব এনে বৃহত্তর মহত্তর জীবনের স্তর সৃষ্টি করা যার জীবনের উদ্দেশ্য, জীবনে কালবৈশাখীর মতো ভ্রান্ত ঝড়ঝাপটা এলেও হৃদয় মনকে নিস্তরঙ্গ করে রাখবার ক্ষমতা অর্জন যার দিবারাত্রির তপস্যা, একজনের সঙ্গে নির্জনে আলাপ করার সুযোগ না পাওয়ার রাগ যদি তার হয়, সে রাগের কারণ খুঁজে বার না করলে তা চলবে কেন? আর এই কারণটা খুঁজে বার করতে হলে যার সঙ্গে আলাপ করতে না পারায় রাগের জন্ম, তার কথাটা না ভাবলেও বা চলবে কেন? একটু উদাস মনে হয় তরঙ্গকে, একটু শিথিল মনে হয় তার জীবনযাপনের কঠোর অনমনীয় নিয়ম পালন, একটু শ্রান্ত মনে হয় তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, একটু উৎসুক মনে হয় তার দৃষ্টি। এই পরিবর্তনের সঙ্গে তরঙ্গের অদ্ভুত খাপছাড়া চালচলনের উগ্রতাও কমে আসে। তার ফলে তরঙ্গের মধ্যে কিছু কিছু নমনীয়তা আর কোমলতার আবির্ভাব ঘটলেও অন্যদিকে ফলটা হয় বড় খারাপ। মেয়েদের কাছে তরঙ্গের সৃষ্টি ছাড়া নূতনত্বের অসাধারণত্ব বড় তাড়াতাড়ি কমে আসে। তার আনমনা ভাবটা অবশ্য একেবারে আনকোরা নতুন, কিন্তু আনমনা মেয়ের কি অভাব আছে জগতে? যার কথা শুনলে মনে মনে রাগ হয়, ভিতরে একটা বিদ্বেষ ও বিতৃষ্ণার ভাব জাগে। সংসারের দুটো সুখ দুঃখের কথা বলা যার সঙ্গে অসম্ভব, তার পীড়াদায়ক সঙ্গ উপভোগ করতে মানুষকে টেনে আনার মতো আকর্ষণ কারো আনমনা ভাবের থাকতে পারে না। পাড়ার ও বাড়ির মেয়েরা নিজেদের মধ্যে তরঙ্গের কথা বলা বলি করে কম। তরঙ্গের কাছে আসা যাওয়াতে তাদের ভাঁটা পড়ে আসে।
রাজরানীর মতো রূপ নিয়ে চাকরানির মতো খেটে যাওয়া, ভিখারিনীর মতো বিনয় নিয়ে মাস্টারনির মতো উপদেশ দেওয়া, মানবার নিয়ম না মেনে যত সব উদ্ভট নিয়ম মেনে চলা, তরঙ্গের মধ্যে এ সমস্ত সমন্বয়ের আকর্ষণ কমে আসার সঙ্গে তার সম্বন্ধে সকলের বিরাগের ভাবটাই মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তরঙ্গের ঘরে দুপুরের সভাটা আর জমকালো হয় না। তরঙ্গ বিস্মিত আহত দৃষ্টিতে সভাটিকে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হয়ে আসতে দেখে। মেয়েরা অনেকে যে তাকে এড়িয়ে চলতে আরম্ভ করেছে এটা অনুভব করে মনে তার জ্বালা ধরে যায়। কারো কাছে উপদেশ গ্রহণ না করে, পথের সন্ধান না চেয়ে, নিজের অহংকারী আত্মবিশ্বাসের সাহায্যে এতদিন ধরে সে যে নিজের মধ্যে সংযম জমা করেছে, মনে হয় শুকনো খড়ের গাদার মতো তাতেই বুঝি আগুন ধরে গেল। একদিন সাধনা এসে বলেন, ফিরে যাবি তরু? চল না। না, আমি কিন্তু তোকে তাড়িয়ে দিইনি। দিয়েছি? না। তবে রাগ করে চলে এলি কেন? ফিরে চল। না 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 না, ছোট মেয়ে হলে মেরে তোর হাড় গুঁড়ো করে দিতাম। রাগে দুঃখে অভিমানে অপমানে সাধনার চোখে জল এসে পড়বার উপক্রম হয়। এ কি অদ্ভুত মেয়ে! বিনা বাক্য ব্যয়ে এতদিনের আশ্রয় ছেড়ে পরের বাড়ি চলে এলো। এতটুকু অস্বস্তি বোধ না করে পরের বাড়ির জাঁকিয়ে বসে দিন কাটাতে আরম্ভ করলো। ভাব দেখে মনে হয় তার বাড়িতে এতকাল সে যে বাস করছিল কথাটা তার স্মরণ পর্যন্ত নেই। তরঙ্গ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ জিজ্ঞাসা করে, অনুদা আসেন না কেন খুড়িমা? নানা কাজে ব্যস্ত থাকে, সময় পায় না। কথাটা শুনেই তরঙ্গ রাগে আগুন হয়ে ওঠে। মনে হয় আজ এইরকম একটা তুচ্ছ কথায় বোমা ফাটার মতো ফেটে যাওয়ার জন্যই সে যেন এতকাল আত্মসংযম অভ্যেস করেছে। কাজে ব্যস্ত থাকে না, সময় পায় না। না, বলো খুড়িমা তাকে, বলো 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 খুড়িমা তাকে বলো আমিও কাজ নিয়ে ব্যস্ত থাকি। কোনোদিন যদি আমার জানাতে আসে ঝেঁটিয়ে বাড়ি থেকে দূর করে দেব। যদি না দিই তো। দুমদুম পা ফেলে তরঙ্গ চলে যায়। সাধনার হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করে। তরঙ্গকে আজ স্পষ্ট চেনা গেল। কিন্তু অনুপম, অনুপম, তার ছেলে অনুপম। সীতা বলেন, মেয়েটা পাগল, কিন্তু কি আশ্চর্য মন মানুষের! পাগল মনে হলেও ওকে পাগল মনে হয় না। সাধনা মুখ কালি করে বাড়ি ফিরে যান। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে তরঙ্গ শুয়ে পড়ে বিছানায়। রাগের মাথায় দুমদুম পা ফেলে নিজের ঘরে আসতে তার যে বিশেষ কিছু পরিশ্রম হয়েছে তা নয়, তবু হাঁপানোর মতো সে জোরে জোরে নিঃশ্বাস টানে। উত্তেজনা শান্ত হয়ে আসবার সঙ্গে ভিতরে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। এ বাড়িতে চলে আসবার আগের দিন সাধনার বাড়িতে সে যে আত্মগ্লানি অনুভব করেছিল, তার চেয়ে প্রবল এবং কড়া আত্মগ্লানি। সেদিন রাত্রে খেতে বসলে সাধনা অনুপমকে বললেন, শঙ্করদের বাড়িতে বেশি আসা যাওয়া করিস না অনু। কেন? সাধনা কৈফিয়ত না দিয়ে শুধু বললেন, কি দরকার? অনুপম বলল, শঙ্করদের বাড়ি যাবার কিছু নেই তা বুঝলাম, তবু যেতে যখন বারণ করছো কারণ তো আছে। সাধনা একটু ভেবে বললেন, বড়লোক আত্মীয়ের বাড়ি বেশি না যাওয়াই তো ভালো। অনুপম খাওয়া বন্ধ করে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। আমার কাছে চেপে যাচ্ছ, খুলে বলো তো শুনি কি হয়েছে। আমার কাছে গোপন না করলেও চলবে। সাধনা বিব্রত হয়ে বললেন, কি আবার হবে, কিছুই হয়নি। শিগগির বলো মা, যতক্ষণ না বলবে হাত গুটিয়ে বসে থাকবো, খাবো না। সাধনা একটু ভাবলেন, বললেন, বিশেষ কিছু নয়,
আজ গিয়েছিলাম তো শঙ্করদের বাড়ি। ওদের কথাবার্তা শুনে ভাবভঙ্গি দেখে কেমন মনে হলো। আমরা ও বাড়িতে যাই এটা ওরা পছন্দ করে না। তার মানে ওরা তোমায় অপমান করেছে? অপমান আবার কে করবে? ওদের চালচলন দেখে কথাটা আমার মনে হলো এই মাত্র। এমনি ও কথা মনে হবে কেন? নিশ্চয়ই তোমাকে অপমান করেছে মা, তুমি লুকোচ্ছ। বিব্রত সাধনা এবার বিরক্ত হয়ে বললেন, বাবা রে বাবা, তোর সঙ্গে আর পারি না অনু। একটা কথা বললে কৈফিয়ত দিতে দিতে প্রাণান্ত। অপমান করেছে তো বেশ করেছে, তোর কি? তুই আর ওদের বাড়ি যাস না, তাতেই হবে। বকবক না করে খাতো এখন। সুতরাং পরদিন সকালেই অনুপম শঙ্করের বাড়ি গেল। কারোর সঙ্গে কথা না বলে গম্ভীর মুখে সতুকে জিজ্ঞাসা করল, তরঙ্গ কোথায় রে সতু? সংবাদ দিতে সতু তেমন পটু নয়, তবু অনুপম বুঝতে পারল যে কাল বিকালে একসময় তরঙ্গ নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। এখনো পর্যন্ত দরজা খুলে বাইরে আসেনি, হাজার ডাকাডাকিতেও না। অনুপমকে বেশি ডাকতে হলো না, তরঙ্গ দরজা খুলে দিল। মুখখানা শুকিয়ে গিয়েছে তরঙ্গের। দেখলে মনে হয় সারা রাত ঘরের মধ্যে কাটানোর বদলে সে যেন এইমাত্র কড়া রোদে টোটো টহল দিয়ে আসলো। তবু একটু হাসতে ছাড়ল না তরঙ্গ। কি খবর অনুদা? অনুপম বলল, তোমার কাছে এই খবর জানতে এসেছি। মাকে নাকি কাল এ বাড়িতে অপমান করেছে। অপমান করেছে? কে অপমান করেছে? আমি তো কিছু জানি না। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি অপমান করেছি। তুমি? অবাক হয়ে গেলে দেখছি। আমি কি কাউকে অপমান করতে পারি না অনুদা? কাল কি হলো জানো? আমি খুড়িমাকে জিজ্ঞেস করলাম, অনুদা আসে না কেন খুড়িমা? খুড়িমা বললেন, কাজের ভিড়ে সময় পায় না। শুনেই আমি রেগে গেলাম। কেন? ও কথা রাগের কি আছে? সেই তো মজা। আমিও কাল সারা রাত তাই ভেবেছি। ভেবে কি আবিষ্কার করেছি সেটা আজ আর তোমার শুনে কাজ নেই। তারপর কি হলো শোনো। খুড়িমার কথা শুনে আমি রেগে বললাম, অনুদা যদি কোনোদিন এ বাড়িতে আসে ঝিঁটিয়ে অনুদাকে দূর করে দেব। তাহলেই বুঝতে পারছো খুড়িমাকে আমি অপমান করিনি, অপমান করেছি তোমাকে। কিন্তু তুমি ছেলে কি না, অপমানটা তাই খুড়িমার বুকে বেজেছে। অনুপম হেসে বলল, এই ব্যাপার, কই আমাকে তো ঝেঁটিয়ে দূর করে দিলে না। তরঙ্গ হেসে বলল, ঝেঁটিয়ে দূর না করি এমনি তোমায় আজ দূর করে দেব। কয়েক মাস তুমি এ বাড়িতে এসো না। কিছু বুঝতে পারছি না তরঙ্গ, সব হেয়ালি লাগছে। আমি যখন মরবো তখন সব বুঝতে পারবে। তোমায় সব বুঝিয়ে একখানা চিঠি লিখে রেখে যাব। মরবো মানে? মরবো মানে? মরবো মানে আত্মহত্যা করবো। কড়িকাঠে দড়ি বেঁধে হোক, বিষ খেয়ে হোক, শটান স্বর্গে চলে যাব। মাস 2 তুমি কিন্তু এসো না অনুদা, দেখি যদি না মরে চলে। মাস 2 মাস অনুপমকে না দেখলেই মনের অসুখটা সেরে ফেলতে পারবে। এরকম আশা পোষণ করা তরঙ্গের মতো অহংকারী মেয়ের পক্ষে আশ্চর্য নয়। এদিকে অনুপমও বোকা নয়। 2 মাসের মধ্যে কতবার সে যে তরঙ্গের সঙ্গে দেখা করতে এলো, কিন্তু তরঙ্গ না দিল তাকে এতটুকু আমল, না বলতে চাইলো তার সঙ্গে ভালো করে কথা। তারপর একদিন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে চড়া মেজাজে এমন কড়া ধমকি সে দিল অনুপমকে যে তারপর মাস 2 আর সে মুখ হলো না। মাস 2 পরে যখন এলো, তরঙ্গ তখন নিজের ঘরে কড়িকাঠে দড়ি বেঁধে ঝুলছে। পুলিশ আসবার প্রতীক্ষায় তাকে নামানো পর্যন্ত হয়নি। অনুপমের নামে চিঠি লিখে রেখে যেতে সে কিন্তু ভোলেনি। অনুপমের নাম লেখা খামখানা সীতার জিম্মায় ছিল। সে কাঁদতে কাঁদতে নামখানা অনুপমের হাতে দিল। মোটা ভারী খাম। হাতে করলেই বোঝা যায় তরঙ্গ অনুপমের নামে শুধু চিঠি লিখে রেখে যায়নি, মস্ত চিঠি লিখে রেখে গেছে।